ও বিধানসভায় আজকে যে এই ছবিটা দেখা গেল, মুখোমুখি কুণাল ঘোষ, মদন মিত্র এবং অর্থাৎ মমতা তৃণমূলের যারা রয়েছেন তাদের সঙ্গে, সেই বিধায়কদের সঙ্গে মদন মিত্র দেখা হলো। এক সপ্তাহ আগে অবধি এই ছবিটা এতটা প্রাসঙ্গিক ছিল না, এতটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আজ গুরুত্বপূর্ণ। তার কারণ এখন মদন মিত্র তিনি শিবির বদলেছেন, তিনি নব তৃণমূলে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন এবং মমতা তৃণমূলের বিধায়কদের মুখোমুখি হলেন আজ মদন মিত্র। সেখানে ঠিক কি হলো তারপর আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, প্রথম বিষয়টা হচ্ছে যে মদন মিত্র তিনি তৃণমূল কংগ্রেসে তিনি কালীঘাট কমিটি শিবির তিনি সঙ্গ ত্যাগ করেন এবং তিনি চলে যান হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে যাওয়ার পর আজকে প্রথম রাজ্য বিধানসভার অভ্যন্তরে তার সাথে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন তারই যারা সহকর্মী ছিলেন তাদের সঙ্গে বা বিধানসভার অভ্যন্তরে এখনো সহকর্মী তাদের সঙ্গে মুখোমুখি দেখা। আজকে রাজ্য বিধানসভাতে আম্বেদকর মূর্তির নিচে সেখানে বসে সোনা মঞ্চুক নিয়ে একটা অবস্থান কর্মসূচি করছিলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী বিধায়করা। সেই কালীঘাটপন্থী বিধায়কদের মুখোমুখি পড়ে যান হচ্ছে মদন মিত্র এবং সেখানেই কুণাল ঘোষ মদন মিত্রকে উদ্দেশ্য করে বলেন যে মদন মিত্র আরো ভালো থাকুন, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকুন। তার যে স্ত্রী এবং পুত্রদের কাছে ইডির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এবং সেই কারণেই তিনি ভয় পেয়ে তিনি চলে গিয়েছেন হচ্ছে অন্য শিবিরের মধ্যে। তিনি তার শরীর এখনো পর্যন্ত গিয়েছে হচ্ছে ওই শিবিরে, কিন্তু তার মন কালীঘাটপন্থী শিবিরের দিকেই পড়ে রয়েছে। তবে তিনি গোপনে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের একজন লোক হয়ে তিনি গোপনে সেখান থেকে কাজ করুন, এই বলে তাকে উদ্দেশ্য করে বলেন। এবং সেখানে উপস্থিত থাকা শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, আলিফা আলী আহমেদ, অসীমা পাত্র, রুকবানুর রহমান, বাবর আলী, যারাও কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের বিধায়ক বলে পরিচিত, তারাও মদন মিত্রের সামনে সেই গোটা বক্তব্যকে নিয়ে সহমত পোষণ করেন। মদন মিত্র পরবর্তী সময় ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার একেবারেই নিজের রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে ভয় পাওয়ার কোনো বিষয় জড়িত নেই। তার বক্তব্য হচ্ছে যে কালীঘাট তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে গিয়ে বা থেকে এই মুহূর্তে বিরোধী রাজনীতি করাটার জায়গাটা নেই। তার বক্তব্য যে দাবাং তৃণমূল কংগ্রেস দরকার, তাই তিনি এখানে এসছেন। এবং তিনি একই সঙ্গে দিনকে কুণাল ঘোষকে উদ্দেশ্য করে তিনি বলেন যে একটা গান রয়েছে, আজকে আবহাওয়া অত্যন্ত ভালো, যে মন চেয়েছে কোথায় হারিয়ে যাব, কুণাল ঘোষ তার মন অন্য কোথাও যেতে চাইছে। যদিও পরবর্তী সময় কুণাল ঘোষ বলেন যে তার মন কোথাও হারিয়ে যায়নি, তিনি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেখানেই থাকবেন। এবং পুনরায় তিনি মদন মিত্রকে ফের কটাক্ষ করেন এবং বলেন যে অনেকেই রয়েছেন যারা উদ্বান ওয়ার্ডে যারা বিভিন্ন ধরনের সুবিধা পেয়েছেন, জামাই আদরে থেকেছেন, তিনি সেইখানে জামাই আদরে থাকার সুযোগ পাননি, ফলে তিনি কষ্ট করেছেন, তিনি লড়াই করেছেন এবং তিনি এই জায়গাতে এসছেন। ফলে আজকে রাজ্য বিধানসভার বাইরে একেবারে আম্বেদকর মূর্তির নিচে যে মদন মিত্রর সঙ্গে ঘিরে কালীঘাটপন্থী শিবিরের যে সমস্ত বিধায়করা রয়েছে তাদের সাক্ষাৎ পর্ব এবং তাদের আলোচনার মাঝে দাঁড়িয়ে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক দরজা বজায় থাকলো। বেশ আবির, শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদন দাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদন দার মন অন্যদিকে পড়ে আছে, কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদন দা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। শারীরিক বায়ু, আলো, হাওয়া সব নিয়ে যত গান, পাখি, ফুল, সব থেকে বেশি গান হয়েছে মন নিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হলো। স্ত্রী পুত্রর কথা ভেবে স্ত্রী পুত্র চলে যাবে, আমি কেন চলে যাব? সত্যিই যদি আমি কোনো অন্যায় করে থাকি তার তো বিচার হওয়া উচিত, অতএব ওইসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় মদন মিত্র। শুভেন্দুর মধ্যে তো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রয়েছে, শুভেন্দু ফ্যান হওয়ার মতো তো যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যত যুবক রাজনীতি করছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ যুবকের গরিমা যদি কাউর গায়ে লাগে, মাথায় লাগে, তার নাম অন্যতম নাম নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী।
গেরুয়া পাঞ্জাবি পরে কি বললেন মদন মিত্র? ছেলেদেরকে নোটিশ দিয়েছে, ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা করবো বলে সাদা একটা পাঞ্জাবি পরতেই পাঞ্জাবিটা পরে ভিজে গেল। তখন আমি দেখলাম এটা গায়ে হচ্ছে, পরলাম, তা পরে দেখলাম খুব খারাপ লাগছে না, রংটা খুবই ভালো। আমি এমন রংবাজ, যে কোনো রঙই কাজে লাগে। নিত্য নূতনের মধ্যে দিয়েই এ খেলা চলবে নিরন্তর। আমি মেসি মেসি মেসি। আর নজর রাখবো এবার মমতা তৃণমূল ছেড়ে নব তৃণমূলে তাপস চট্টোপাধ্যায়। বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ করলেন তাপস চট্টোপাধ্যায়। আরো বিস্তারিত এই বিষয়ে আবিরের কাছ থেকে জানবো। আবির, বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ করলেন তাপস চট্টোপাধ্যায়। তাপস চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ দাস তারা দুজনেই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে তারা আজকে যোগ দিয়ে দিলেন। এবং কাকলি ঘোষ দস্তিদার তিনি যখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গ তিনি যখন ত্যাগ করেন, তখন বারাসাত সাংগঠনিক জেলার দায়িত্ব কিছুদিন আগে পর্যন্ত তাপস চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছিল। সেই তাপস চট্টোপাধ্যায় আজকে রাজ্য বিধানসভাতে আসেন, বিরোধী দলনেতার ঘরে যান এবং সেখানে একাধিক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং বৈঠকের পর তিনি সিদ্ধান্ত নিয়ে জানান যে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরেরই কাজ করবেন। তার বক্তব্য হচ্ছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কাজ করার কোনো জায়গা নেই, কোনো আলোচনা সেখানে হচ্ছে না, কোনো কথার গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবং তিনি অভিযোগ করে বলছেন যে যুবরাজ তিনি ছিলেন তার এলাকাতে, তার অনুমতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলতে হতো, এমনকি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে কোনো কিছু ভাবার সুযোগ ছিল না। এমনকি তিনি দীর্ঘদিন ধরে পুরো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই পুরো রাজনীতির ক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি করা হয়েছিল, সেই প্রসঙ্গের কথা এদিনকে তিনি তোলেন। অন্যদিকে বিশ্বজিৎ দাস তিনিও বনগাঁ সাংগঠনিক জেলার দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তৃণমূল কংগ্রেসের। এর আগে আমরা দেখেছিলাম যে 2021-এ তিনি একবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান, সেখানে জয়লাভ করেন, পরে তৃণমূল কংগ্রেসে ফেরত চলে আসেন। আবার তৃণমূল কংগ্রেসে আসার পর তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভা আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, হেরে যান এবং গত বিধানসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ ছিল। এদিন তিনিও বিধানসভাতে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে নাম লিখিয়েছেন এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে প্রত্যেকেই বুঝতে পারছেন যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কাজ করা সম্ভব নয়, সেখানে কোনো কাজ করার সুযোগ নেই, ফলে তারা সবাই তৃণমূল কংগ্রেস একসঙ্গে করতে চলেছেন এবং সেই কারণে সবাই তাদের দিকে এসে গিয়েছেন। বেশ আবির। আর এবার একটা ছবি আপনাদের দেখাই। তাপস চট্টোপাধ্যায় যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, এই বিক্ষোভের ছবিটা দেখা যায়। কিন্তু এই বিক্ষোভের ছবিটা কেন, কি কারণ, কেন বিক্ষোভ জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তাপস চট্টোপাধ্যায় এদিন বাড়ি থেকে বেরোনোর সময় এই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হলো কেন? এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থক তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। তার কারণ তাপস চট্টোপাধ্যায় যখন সিপিএম থেকে তৃণমূলে এসেছিল, সেখানকার মানুষের বক্তব্য যে তাদের উপরে প্রচুর অত্যাচার করেছে, কাউকে মারধরের ঘটনা, কাউকে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ ছিল। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস যারা কর্মী তারা অভিযোগ করছে তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তার কারণ তাপস চট্টোপাধ্যায় যখন তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে পরে 2026 নির্বাচন সেখানে হার হয়। তারপরে যখন নতুন করে ঋতব্রত শিবিরে তিনি যোগদান করতে কেন যাবেন, যেহেতু দলের সঙ্গে তিনি বেইমানি করছেন, এই কারণে তৃণমূল কর্মী সমর্থক তারা চড়াও হয়। কিন্তু একাধিক এলাকার মানুষ তারা চড়াও হয় একটাই কারণে, তাপস চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম চোরার জন্য ডিম হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। তার কারণ বলা হচ্ছে তাপস চট্টোপাধ্যায় যখন সিপিএম এ ছিলেন সে সময় কিন্তু বহু মানুষ যখন তাদেরকে একাধিকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল, মিথ্যা মামলা, যেমন তৃণমূলে আসার পরে কিন্তু একই রকমই অভিযোগ ওঠে এবং সেই কারণে একদল সাধারণ মানুষ অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু তাপস চট্টোপাধ্যায় তাকে দফায় দফায় ঘিরে বিক্ষোভ দেখায়, ডিম হাতে কিন্তু তাকে বিক্ষোভ দেখাতে। তার কারণ তিনি তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে তৃণমূলের যোগদান করতে যাচ্ছেন। ছবিটাই দেখা যায় তিনি বেরোনোর সময়। তাপস চ্যাটার্জির বিরুদ্ধে লড়াই চলবে হাজাদের বিরুদ্ধে লড়াই চলবে। ক্রমশ ফাঁকা হচ্ছে মমতা তৃণমূল, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। শুধু তাপস চট্টোপাধ্যায় নয়, আজ বিশ্বজিৎ দাস তিনিও দেখা করেন। হ্যাঁ, তিনিও ঋতব্রতর সঙ্গে দেখা করেন। মমতা তৃণমূল ত্যাগ প্রাক্তন তৃণমূল বিধায়কের, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন তিনি। আবিরের কাছ থেকে জানবো। আবির, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে যে তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে আজ বিশ্বজিৎ দাসও যান, যিনি 2021-এর আগে বিজেপিতে ছিলেন, আবার 2021-এর পরে তিনি তৃণমূলে এসেছিলেন। দেখো, 2021-এর আগে তিনি তৃণমূল কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যান, বিজেপিতে গিয়ে তিনি বিধায়ক হন
আবার তিনি জয়লাভ করার পর তিনি তৃণমূল কংগ্রেসে চলে আসেন। তাকে লোকসভাতে তাকে ভোটে দাঁড় করানো হয়, তিনি সেখানে হেরে যান। তবে তাকে বনগাঁ সাংগঠনিক জেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছিল এবং তার সঙ্গে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা নেত্রীদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। এমনকি তিনি বিজেপিতে চলে যাওয়ার পরও দেখতে পাওয়া গিয়েছিল যে রাজ্য বিধানসভার অভ্যন্তরে যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখা হতো তিনি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেন বা বিভিন্ন সময় তার সঙ্গে দাঁড়িয়ে তাকে কথা বলতেও দেখা যেত। তিনিও আজকে বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মানেন, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কাজ করার মতো কোনো জায়গা নেই। তাই তিনি তৃণমূল কংগ্রেস করতে চান এবং সেই কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থেকে তিনি করতে চান এবং সেই কারণেই তার আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আসা এবং আজকে তিনি সেই শিবিরে তিনি যোগও দিয়েছেন। বেশ, কি তৃণমূল নয়? আমি তো তৃণমূলের ঘরে এসেছি, 15 বছর সরকারি ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবে এটা স্বাভাবিক, এর মধ্যে অন্য কিছু নেই। আমি তৃণমূল কংগ্রেসটাই করছি, আমার অ্যাজ এ লিডার, অপোজিশন লিডার তৃণমূল কংগ্রেস আমার পার্টি, আমি লিডারের সঙ্গেই আছি। আর আমার লিডার এখন অপোজিশন রাজ্যে অস্থিরতা তৈরি হয়েছে, কারোর সঙ্গে তেমন যোগাযোগ রাখিনি। তবে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো যে আমার এতগুলো এমএলএ যখন চলে এসেছে, আমি নিশ্চিতভাবে ব্যতিক্রম মানুষ নই। বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক, বড়াইক। আরো বিস্তারিত আপডেট নেওয়ার চেষ্টা করি আবিরের কাছ থেকে। আবির, আজ তারা সার্টিফিকেটও নেন, তৃণমূলে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান, তারপর একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। তুমি জানো যে তারা রাজ্যসভার জন্য তাদেরকে মনোনীত করেছিল হচ্ছে বিজেপি এবং এই মুহূর্তে রাজ্য বিধানসভার অভ্যন্তরে বিজেপির যে বিধায়কের সংখ্যা রয়েছে সেই অনুযায়ী বিরোধীরা যদি এখানে প্রার্থীও কাউকে দিত তাদের এই 3 আসনে জয়লাভ কোনোভাবেই সম্ভব ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক তারা জয়লাভ করলেন। আজকে শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা তাদের সঙ্গে তারা 3 জন আসেন রাজ্য বিধানসভাতে এবং 3 জনই তাদের যে জয়ের শংসাপত্র তারা নিয়ে নেন। এর ফলে এই রাজ্য থেকে বিজেপির যে রাজ্যসভার সাংসদদের যে সদস্য সংখ্যা তা বৃদ্ধি পেল, 3 থেকে বেড়ে হয়ে গেল 6। বেশ আবির, পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টির সিম্বলে আমি প্রার্থী হয়েছি। আমরা ইলেকশন আনকন্টেস্টেড জিতে গিয়ে সার্টিফিকেট নিতে এসেছি। আমি কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর প্রতি, আমাদের বিজেপি স্টেট প্রেসিডেন্ট শ্রমিক বাবু। অস্বীকার করলে চলবে না, আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা গ্রাসরুট তৃণমূল স্তর থেকে কাজ করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা থাকবে। এবং আগে আমি আসাম আর পশ্চিমবঙ্গ দুটো রাজ্যকে নিয়েই রাজ্যসভাতে কাজ করেছি, বক্তৃতা রেখেছি, দাবি রেখেছি এবং পশ্চিমবঙ্গ আর আসামের উন্নতির জন্য আমি আমার যা কর্তব্য থাকবে সেটা আমি পালন করব। তৃণমূল কংগ্রেসের অতীতে 3 জন যারা সাংসদ ছিলেন তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, ভারতীয় জনতা পার্টির পরিবারে তারা সামিল হয়েছেন এবং আজকে রাজ্যসভায় আরো আমাদের 3 জন এমপির সংখ্যা বৃদ্ধি হলো। এটা একটা বিষয় নিশ্চিত থাকবেন, আমরা আগেও যা বলেছি এখনো তাই বলছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের শিখিয়ে গিয়েছিলেন নেতার থেকে দল বড় এবং দলের থেকে দেশ বড়। আমরা সেই অবস্থানে আছি। বিজেপির তৃণমূলীকরণ করা সম্ভব নয়। রাজ্যসভার 3 জন সদস্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা তারা দলে নিয়েছি, কিন্তু এই মুহূর্তে বিজেপির দরজা বন্ধ। এটা একদম পরিষ্কার দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, প্রত্যেকেই যেটা জানেন, মুখ্যমন্ত্রীও বলেছেন।